এটা আবার কি? কোনো পাক ভাল্লুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? ওই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো অরু। দৌড়তে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অবধি নেমে এসেছে। তবুও থামলো না অরু। জীবন বাজি রেখে দৌড়তে লাগলো যেদিকে দুযোগ যায় সেদিকে। এভাবে ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করেই আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেল চোখের ওপর। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইছে যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দ শুনে মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গড়নের অরুও বোধহয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়। আজকের গল্প সুরাইয়া রাফা রচিত সঙ্গীন প্রণয়াশক্তি। পরন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ভলভলিয়ে ফুলে ফেপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীলরঙা স্বচ্ছ পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে আঁচড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের তল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীলরঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সূক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতীব মূল্যবান হিরে জহরতে কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে অরু। শিপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে অরু। ওর পরনে ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তা আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গেলস। হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়েই আটকানো। এক ঝলক দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপের আধিপত্য শুধুই ওর। ওই যুগ যুগ ধরে সমুদ্রে বসবাসরত রূপকথা সেই সাগরকন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী। ওরও পিছিয়ে পড়েছে দেখে অ্যালিসা পেছনে ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল, ওরু তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? এলিসার কথার মাথায় কৃতিকে এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা। লম্বা স্টাইলিশ চুলগুলো সাগর তীরের ঝোড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। বারবার ব্যাক ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টি শার্টের উপর কেলভিন ক্লাইন খচিত ডেইন ট্র্যাকস্যুটে গ্লোবাল সুপারস্টারদের মতো সুপুরুষ লাগছে তাকে। অ্যালিসার ডাকে ওর ঝিনুক কোড়ানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে। অ্যালিসা আলট্রা মডার্ন ধাঁচের মেয়ে। এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্রবিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি মোটেও। স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার উপর লাল রঙা লম্বা কোটি। অ্যালিসার সাথে রং মিলিয়ে অর্ণব লাল রঙের শার্ট পরেছে, জানিয়ে সেই কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি ওড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে চোখ গেল কৃতিকের দিকে, যে সমুদ্র বিলাসে এসেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙে কৃতিককে এই প্রথম দেখল অরু। এমন ব্যতিক্রম স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতো। সায়রের মাথার স্ক্রুও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াটাও বেশ ভালো। 3/4 সাথে ফ্লোরাল প্রিন্টেড শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে অরুর চোখ গেল বিস্তার বেলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারি সারি নারকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রোশ সমুদ্রপথ পাড়ি দিয়ে তবেই হদিশ মেলে অপার সৌন্দর্য বেষ্টিত এই ছেঁড়া দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়। যে যার মতন করে নিংড়ে নিচ্ছে সমুদ্র তীরের ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠছে ঢেউ খেলানো সমুদ্রে স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুসরত পেয়ে চারিদিকের সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ এক নাগারে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই আপাতত দেখার পালা।
আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইটগুলো একই সাথে হ্যাক করব আমি। জেকে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে। আর সায়র, তুই হবি অ্যালিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে তখন ওরাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে। সেই ফাঁকে তুই অ্যালিসা আর ওর বাবাকে নিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে আসবি। এইটা হলো শর্টকাট রাস্তা। জেকে ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাটুকু শেষ করে সায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। সায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন অ্যালিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব? তুই হ। আফটার অল তোর পেয়ারেলাল হলো অ্যালিসা। অ্যালিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিংয়ের কাজটা বরং তুই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস। কৃতিক ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করতে করতে বলল, বাচ্চাদের মতো সিলি ঝগড়াঝাটি বন্ধ করে আমার জন্য KTM 390 রেন্ট করার ব্যবস্থা কর, যেন তেন বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্তিমাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে কৃতিকের দিকে গেল। হেলদোলবিহীন কৃতিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে বলে উঠল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস নিজেকে যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে। কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেশীন মুখে বলল, দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনো দিন করবও না। তার মধ্যে একটা হলো বাইক। সায়র আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আরেকটা? কৃতিক এবার নিঃশব্দে ওর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুব মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে কাস্টল বানাতে ব্যস্ত। অরুকে বালু দিয়ে কাস্টল বানাতে দেখে সায়র এগিয়ে গেল সেদিকে। অরুর পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব? অরু উল্টো প্রশ্ন করে শুধালো, সত্যিই করবেন? সায়র হ্যাঁসূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায়। অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সেই সাথে অরুকেও। বালুর ক্যাস্টলটা তখন প্রায় হয়েই গিয়েছে। দুজন মিলে মিশে করায় বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে। ডিজাইনটা এবার ফিনিশিংয়ের পালা। বালুর আস্তরে আলতো করে হাত বুলাতে গিয়ে অরুর হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল কৃতিক, সায়রের বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইল সায়র। কয়েক মিটার দূরত্বে হাত মুঠি করে দাঁড়িয়ে থাকা কৃতিকের মুখভঙ্গিমা দেখেই ওর গলা শুকিয়ে গিয়েছে। কৃতিকের রাগে রক্তিম হওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় ও গত আধা ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে সায়রের খবর আছে। নিজেকে বিপদমুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তৈরি করা ক্যাস্টেলটা ঠাস করে ভেঙে ফেলল। এবার শুধু কৃতিকের নয়, অরুর মেজাজও সপ্তম আসমানে চড়ে গেল। এক ঘুষিতে সায়রের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করল। শালা ভিতুর ডিম একটা। সায়র ভয়ার্ত চাহনি নিয়ে একবার কৃতিকের দিকে তাকালো, তো আরেকবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে কৃতিকের আওয়াজ ভেসে এলো, আবার ওদিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে অরু বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সবসময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তির্যক আলো নিয়ে গিয়ে গোধূলি নেমেছে। সোনালি আলোর ছটায় ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলি চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে অরু। তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পর পর লাগছে। ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে, ওরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাব। কিন্তু এখন তো আরও ছোট নয়, তাই সেসব বলে নিজের আত্মসম্মানের 12টা বাজানোর কোনো ফুসরত নেই। ওদিকে সায়রকে ইচ্ছে মতো কতগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখেই অরুর পিছু নিয়েছে কৃতিক। মনে মনে বলছে, দেখি কত দূর যেতে পারিস, আমি আটকাবো না। আটকাতে গেলে তোর খবর আছে আজ। এর মাঝেই কৃতিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো অরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃতিক।
দেখলো ওরও একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। ওরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুজো বৃদ্ধা মহিলা, যার বিডুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত। কৃতিক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে ফট করে ওরুর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার হাতে এগিয়ে দিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি, ইউ ক্যান গো নাও। লোকটা কৃতিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কৃতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তে শুষ্ক ঢোক গিলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল অরু। কণ্ঠে একরাশ বিরক্তি আর ঝাঁঝ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজ্যাকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাসন বারণ ছাড়া উশৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে ওর তা নিজেও জানে না। তবে কথার মাঝপথে কৃতিকের শক্ত হাতের চপেটাঘাত এসে আছড়ে পড়ল ওর নরম তুলতুলে গালে। চরের আঘাতটা এতটাই জোরে ছিল যে ওর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা। আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস, ইডিয়েট। নিজ গালে হাত দিয়ে ছলো ছলো নয়নে কৃতিকের অগ্নিমূর্তির দিকে তাকালো অরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রঙা আলো ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গৌর মুখটা মুহূর্তেই কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তীর তীর করে কাঁপছে। ওর মুখ উঁচিয়ে ওর কথার পাছে কিছু বলতে যাবে, তার আগেই কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার চোখের সামনে থেকে যা অরু, নয়তো আরও মার খাবি। এই মুহূর্তে তোর মুখটাও আমি দেখতে চাই না। কৃতিকের কথার পারদের মতো তেজ ছড়িয়ে পড়ল অরুর শরীরে রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতোই রাগ উগড়ে উঠছে বল বল করে। রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হন হন করে উল্টো পথে হাঁটা দিল অরু। কৃতিকেরও মাথায় আকাশসম জিদ চড়ে আছে, তাই ও নিজে অরুর কথা চিন্তা না করেই হাঁটা দিল অরুর বিপরীত দিকে। পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছোটাছুটি শেষে সন্ধ্যা হতেই ঝড়ঝরিয়ে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কৃতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমোলে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলেও ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারের মতো হসপিটাল টু বাড়ি সব কিছু ছাপিয়েও ওর মনে ভেসে বেড়াচ্ছে খুশির লাভটু। হাঁটতো মাত্র কিছুদিন, তারপর মা ঠিক আগের মতো হাঁটবে, চলবে, কথা বলবে, ওদের দুই বোনকে শাসন করবে, আদর করবে। ও আর অরু আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদরে বাচ্চা হয়ে যাবে। এর চেয়ে খুশির আর কী বা হতে পারে? এত সব ভাবনার মাঝেও অনুর অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা মায়ের সুস্থতার পর সব কিছু একই রকম থাকবে তো? অনু যখন সোডিয়ামের আলোর ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত মুখ দুটো সামনে চলে আসে ওর। রাস্তার পাশেই গাড়ির ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা, বেশভূষাও তার অত্যাধুনিক। কার্ল করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়ার নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। প্রত্যয়ের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে, বাংলাদেশিও হতে পারে। অনু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করলো, তারপর এমনভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন প্রত্যয়কেও চেনেই না। কিন্তু প্রত্যয় অনুকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে। প্রত্যয় পেছন পেছন এগিয়ে আসছে দেখে অনু হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবুও প্রত্যয়ের পুরুষালী কদমের সাথে পেরে উঠল না অনুর ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকেই ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল প্রত্যয়। অনু ঝাড়ি মেরে নিজের হাতটা ছাড়িয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন?
পাল্টা প্রশ্ন ছড়ে প্রত্যয়। অনু একটু তাচ্ছিল্য হেসে নিজের ভেতরের অজ্ঞাত বেড়ে ওঠা রাগটাকে কৌশলে আড়াল করে বলল, আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি? আপনাকে ইগনোর করার কি কোনো যোগ্যতা আছে আমার? কথা এড়াচ্ছেন? মোটেই না, অনন্যা শেখ এতটাও ভীতু নয়। প্রত্যয় তির্যক হেসে বলল, আই লাইক ইট। অনু আবারও সামনের দিকে হাঁটা ধরল। প্রত্যয় ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুধালো, ফোন না ধরার কারণটা জানতে পারি? ইচ্ছে করেনি তাই ধরিনি। আপনার ইচ্ছেটা তো খুব বাজে। এই বলে অনুর 5 আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল প্রত্যয়। অনু হাঁটা থামিয়ে আবারও বিরক্তি নিয়ে বলল, আবারও হাত ধরছেন কেন? প্রত্যয় নির্লিপ্ত জবাব, ইচ্ছে হয়েছে তাই ধরেছি। আমার ইচ্ছেটাও খুব একটা সুবিধের না, বুঝলেন? প্রত্যয়ের কথার পিঠে অনু লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় হেসে জবাব দেয়, 100%। অনুর ফ্যাকাশে ক্লান্ত মুখটায় এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। নিজ হাতটা প্রত্যয়ের আঙ্গুলের ভাঁজ থেকে বের করে দুহাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিল প্রত্যয়ের কাঁধের ওপর। প্রত্যয় তার গমগমে পুরুষালী হাঙ্কি শটটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করল, টায়ার্ড লাগছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে ওকে দুহাতে উঁচিয়ে কোলে তুলে নিল প্রত্যয়। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল অনু। দোপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধখানা ঘোমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর। মাঝ রাস্তায় প্রত্যয়ের হঠাৎ কর্মকাণ্ডে বিস্ময় হতবাক হয়ে অনু লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি তো, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। প্রত্যয় বাঁকা হেসে জবাব দেয়, বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন ফ্রেমের চশমা পরিহিত প্রত্যয়কে আবারও এক দফা নতুন রূপে আবিষ্কার করল অনু। রাত 9:35। রাতে খাবার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে। অথচ ওরু এখনো খেতেই আসেনি। ওরু যে রুমটায় থাকে তার পাশের রুমটাই কৃতিকের। অ্যালিসা, অর্ণব আর সায়র অন্য ভিলাতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে খাবারের সময় হলে সবাই একই ডাইনিংয়ে জমায়েত হয় ওরা। এখন ডিনারের টাইম। ডাইনিংয়ে সবাই উপস্থিত, অথচ ওরু নেই। চারিদিকে চোখ বুলিয়ে ওরুকে না দেখে অ্যালিসা বলল, ওরু কোথায়? এখনো খেতে আসেনি? অ্যালিসার কথায় কৃতিকও চারিদিকে চোখ বুলিয়ে বলল, তোরা শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মনে মনে ভাবল, আমি ধমক দিয়ে না ডাকলে জীবনেও আসবে না এই ঘাট তেরামে। ওরুকে ডাকতে গিয়ে কৃতিক ভিলায় প্রবেশ করতেই ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি কৃতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘন্টা। অথচ এত রাত হয়ে গেল এখনো লাইট জ্বালায়নি ওরু। আশ্চর্য। কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমে লাইট জ্বালালো। অতঃপর ওরুর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে কৃতিক বিস্ময় হয়ে পড়ল। মনে মনে ভাবল, কালকের মতো আবার কিছু হয়নি তো? কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো কৃতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওর শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা। তাহলে ওরু কোথায়? অ্যালিসা, অর্ণব, সায়র কালকের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে আর খাবার খাচ্ছে। অ্যালিসা ভুক্তভোগী, অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়েই কখন থেকে হাসছে সায়র। সায়র যখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে খাবে ভাব, সেই মুহূর্তেই ছো মেরে ওর কলার চেপে ধরে কৃতিক হুঙ্কার দিয়ে শুধালো, ওরু কোথায়? সায়র অসহায়ের মতো বলল, ওরু কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মধ্যম দিলি, তারপর আর আমি ওরুর ধারে কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস। নিজের কণ্ঠনালীতে হাত ছুঁয়ে কথাটা বলল সায়র। কৃতিক আস্তে করে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালের রগগুলো সব ফুলে আছে ওর। চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেভাবে থেকেই কৃতিক সবার উদ্দেশ্যে বলল, ওরুকে তোরা নিয়ে আসিসনি? অ্যালিসা আর অর্ণব চোখাচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগে চলে এসেছিস। আমরা আরও ভাবলাম ওরুকেও সাথে করে নিয়ে এসেছিস। ড্যাম ইট।
সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঁচ বসিয়ে দিল কৃতিক। অতঃপর চেয়ারে ঝোলানো নিজের হুডিটা গায়ে চড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল, সায়র, কয়টা বাজে চেক করতো, আমি দ্বীপে যাব। সায়র দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এ সময় অত দূরের দ্বীপে কোনো শিপ যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা 7টায়। তাহলে এমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। সায়র একটু আমতা আমতা করে বলল, মানে এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে। কৃতিক তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট, টাকা কি তুই দিবি? তিমিরে ঢাকা গভীর অরণ্যে পথ হারিয়ে পায়ে কাঁটা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতি বটগাছের নিচে ফুপিয়ে কাঁদছে ওরু। তখন রাগের তোপে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্কে নাড়া দিল যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে, তখন ঘোর আধারে ছেয়ে গিয়েছে ধরণী। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জো নেই। ওর যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হয়ে হারিয়ে অন্ধকারের মধ্যেই দিক বিদিক ছুটেছে ও, যার ফলে বনবিচুটিতে বেঁধে জুতো সহ পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো। হাঁটতে না পেরে অন্ধকারের মাঝেই অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে। অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি, বরং ওর ডাকের বিপরীতে ভেসে এসেছে রাত জাগা বন্য প্রাণী আর হুতুম প্যাঁচার গা গোলানো ভয়ানক আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনকে জমাট বাঁধা ব্যথা নিয়েই গাছের নিচে বসে পড়েছে ওরু। ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীরটা। এভাবেই কিছু সময় অতিবাহিত হয়। ওরু এখনো হাঁটুতে মুখ গুজে কাঁদছে। চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সে সময় হঠাৎ শুকনো পাতার মরমর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল ওরু। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি, ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ের ছেঁড়া জুতোটা দূরে ছুঁড়ে মারল ওরু। সঙ্গে সঙ্গে ফনা তুলে হিসিয়ে উঠল জঙ্গলি এক সরীসৃপ। হঠাৎ করে নিজের এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটাকে দু হাতে চেপে চোখ মুখ খিচে দৌড় লাগালো ওরু। অন্ধকারে দৌড়তে গিয়ে বন বিচুটিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়ছে ও। তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়তে লাগলো ওরু। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেল ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয় আতঙ্কে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল ওরু। মনে মনে ভাবল, এটা আবার কি, কোনো পাক ভাল্লুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? ওই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো ওরু। দৌড়তে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অবধি নেমে এসেছে। তবুও থামলো না ওরু। জীবন বাজি রেখে দৌড়তে লাগলো যেদিকে দুযোগ যায় সেদিকে। এভাবে ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করেই আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেল চোখের ওপর। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইছে যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দ শুনে মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গরনের অরুও বোধহয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়। কিসের এত বাতাস আর শব্দ? সাগর পাড়ে কি ঘূর্ণিঝড় শুরু হলো কি না? বোধগম্য হলো না অরুর। এতক্ষণ অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলোর ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বাদে একটু রয়ে সয়ে চোখ দুটো খুলল ওরু। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরে প্রাণ এলো ওর। হেলিকপ্টারের নিয়ন আলোতে ওরু দেখলো ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন। পরনে তার কালো হুডি। নিষ্প্রভ চোখ দুটো আহতদের মতো ওরুর দিকেই নিবদ্ধ তার। চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণে ওরু খেয়াল করলো ও দৌড়তে দৌড়তে সাগর পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং কৃতিক, ওর সেভিয়ার।
মানুষটা কৃতিক এটা বোধগম্য হতেই দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল অরু। অরু এতটা জোরেই কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃতিকের পেশিবহুল শরীরটাও কম্পিত হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুডি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে অরু। বিপরীতে কৃতিক টু শব্দও করছে না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে ওপরওয়ালার কাছে ওর চেয়ে কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই। ক্রন্দনরত অরু এখনও ওকে ইচ্ছে মতো কিলঘুষি দিয়ে যাচ্ছে। কৃতিক তাতে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল অরুর নরম তুলতুলে গালে, যেখানটায় ওর 5 আঙ্গুলের ছাপ এখনো দৃশ্যমান। ইচ্ছে তো করছে আরও গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা দ্বারা ওর পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে নিয়েই উঠে গেল চলন্ত হেলিকপ্টারে। অরু এখনো কৃতিকের কলার ছাড়েনি, একইভাবে ধরে রেখেছে। ওর বোধহয় বিশ্বাস ছিল কৃতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না, কিছুতেই যাবে না। পাহাড়ের চূড়ায় অবস্থিত দোচালা আলিশান ভিলার গা দাবিয়ে দেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দু চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই। রুমের এক পাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা, সেথা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা ছাপিয়ে হু হু করে বাসন্তিক হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার। তবুও ভূমকুমারীর দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্যাকব্রাশ করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো কৃতিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে মুখে বিড়বিড়ানো অস্পষ্ট আওয়াজ। কি করবো আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। পাশে ফিরেই তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই চাই। এতটুকু বলেই কৃতিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কাঠিন্য রূপ ধারণ করে ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। যেই মুহূর্তে মনটাকে আর মানাতে না পারবো, ঠিক সেই মুহূর্তে এসব ফাকিং বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা কিংবা এর চেয়েও আরও বড় কোনো বাধা সব কিছুকে জাস্ট উপড়ে ফেলে দেবো আমি। মাইন্ড ইট অরোরা শেখ। সেদিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয়, কেড়ে নিই। এক মনে হাজারো কথা আওড়ে কাবার থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের উপর পরেই শার্টের হাতা দুটো ভাঁজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায় কৃতিক। গভীর আমাবস্যা রাত, মাথার উপর আজ চাঁদের দেখা নেই। ছোট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ অরুর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভাঁড় হয়ে আসছে, চোখ জোড়াও ঘুমানোর জন্য নিষ্পিস করছে সেই কখন থেকে। কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমোতে গেলে হাত পায়ের কাটা ছেঁড়া জায়গাগুলোতে মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়তে গিয়ে পিঠের কাছে অনেকটা কেটে গিয়েছে, সেখানটাতেই আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে ওরও। আর খানিক বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশুতি আধার রাতে হাতড়ে বেড়ানো জোনাকি পোকা পরক করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। ওরু যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাজে প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনোরূপ নক না করেই পাসওয়ার্ড টিপে ওর রুমের ভেতর প্রবেশ করে কৃতিক। এত রাতে আচমকা কারো উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে ওরু। মাথা তুলে কৃতিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিজের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয়, সেটাও জানেন না? ম্যানারলেস লোক কোথাকার। তোর রুমে আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? ইচ্ছি মেয়ে একটা, দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতেই ওরুর কাছে এগিয়ে যায় কৃতিক, হাত বাড়িয়ে দেয় ওরুর ঘাড়ের কাছে। ওরু দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল, আপনার চেয়ে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই।
নিজের গোপনীয় ক্ষতটা কৃতিককে দেখাতে ওরও সংকোচ বোধ করছে বুঝতে পেরে কৃতিক হাঁটু গেড়ে ওরুর মুখোমুখি হয়ে বসে ওর পা তুলে নেয় নিজের উরুর উপর। তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে? কি? কৃতিক চোখ তুলে ওরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? কৃতিকের হঠাৎ করা ছবলের মতো প্রশ্নে ওর লজ্জায় চোখ বুজে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে, ব্যথা পায়ে হাত দিচ্ছেন কেন? আরও ব্যথা দেব বলে। কৃতিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল অরুর। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কৃতিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে ও বলল, সত্যি আবার ব্যথা দেবেন? অরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কৃতিক। কৃতিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর ওষ্ঠাধর। চোখ দুটো হয়ে উঠেছে হাঁসের ডিমের মতো গোল গোল। ও কি সত্যি দেখছে নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না অরু। অরুকে সেই কখন থেকে হাঁ হয়ে থাকতে দেখে কৃতিক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে, হাঁ করে আছিস কেন? মাছি খাওয়ার শখ হয়েছে? কৃতিকের কথার পাছে অরু অবিশ্বাসের সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন? অরুর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া না করে কৃতিক হাত বাড়িয়ে বলে, ওই পা দেখি। অরু সামান্য উঁকি দিয়ে দেখল ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এড করে দিয়েছে কৃতিক। এরপর আরেকটা পাও নিজের উরুর উপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এই পায়ে নুপুর কোথায়? ওরও ঠোঁট উল্টে অসহায় সুরে বলল, হারিয়ে ফেলেছি। এই নুপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরেও আর একটা খুলিনি। নুপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করেই কৃতিক শুধালো, আচ্ছা অরু, সেদিন ক্যাথলিন তোকে রেগে মেগে কি এমন বলেছিল? প্রথমে ওরও একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো চট করে মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে ওঠে সে। কি ব্যাপার, হাসছিস কেন? ওরও হাসতে হাসতে জবাব দেয়, হাসবো না? এলিসা আপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেদিন। বলে কি না আমাকে যাতে আপনার ধারে কাছেও না দেখা যায়, আমি আসার পর থেকে আপনি নাকি বদলে গিয়েছেন। এতটুকু বলে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে অরু। হাসতে হাসতে বলে, উনি তো আর জানে না আমি আপনার চিরাচরিত শত্রু। জানলে বোধহয় এইসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসা আপুর কাজিনের মাথায় নির্ঘাত সমস্যা আছে। কৃতিক নিজের হাতের কাজ থামিয়ে দিয়ে বলল, তোর কেন এমন মনে হলো? তো মনে হবে না, আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলেছে আপুর কাজিন, আর মানুষ পেল না আমি আর আপনি সাপ আর বেজি, না না দা আর কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটিয়ে হেসে ওঠে অরু। এতক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধহয় পছন্দ হয়নি কৃতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করেই অরুর মনে হলো ওর কলিজা ধরে টান দিয়েছে কেউ। হঠাৎ করে এমন প্রচণ্ড ব্যথায় আতকে উঠে শব্দ করে চিৎকার দিয়ে উঠল অরু, আহা কি করছেন, ব্যথা কেন দিচ্ছেন? কৃতিক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি তোর নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজ রক্তরাঙা হয়ে ভিজে উঠেছে। অরু সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে রেখেছে। বন্ধ চোখজোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। কৃতিক তাতে নজর না দিয়েই হনহন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছন ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে অরু, তুই আমার না হলে অন্য কারোর না। সন্ধ্যা হতে না হতে স্ফটিকে লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিম ধিম আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে ক্যাডিল্যাক মার্সিডিজের মতো নামি দামি গাড়ির বহর।
পৃথিবীতে হাতে গোনা নামি দামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময় পৃথিবীর নামি দামি পকার প্লেয়াররা জুয়োর টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর এক বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। অ্যালিসাও তাদের মধ্যে একজন। সবার প্রিয় নাম্বার 13, এই নামেই সবাই ওকে চেনে। সবার ভালো মতোই জানা, যেই ক্লাব ওকে নিতে পারবে তারাই তরতর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু অ্যালিসা তো আর এসবে জড়াবে না। আজকের এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালোই ভালোই বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো। স্ফটিকের আলোতে জলজল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা 4 জন। চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে অ্যালিসার বেশভূষাও চোখ ধাঁধানো আজ। ঝিকিমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশেই স্যুট বুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে সায়র। চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিচিত জেকে। চারিদিকে উকিঝুঁকি দিয়ে সবটা পরখ করে অর্ণব এগিয়ে এসে বলল, গাইস সব ঠিকঠাক। অ্যালিসা, তুই সায়রকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথেই কাজ শুরু করব। মনে রাখিস, হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট, মাত্র 10 মিনিট। এরপর এতগুলো সার্ভার একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জেকে, তুই এখানেই ওয়েট কর। অ্যালিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই অ্যালিসাকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব। নাও গো। 10 মিনিট প্রায় শেষ হতে চলল। কৃতিক সূক্ষ্ম নজরে কাচের দেওয়াল বেষ্টিত ক্লাবের দিকেই তাকিয়ে আছে। এত দূর থেকে ভেতরের কোনো কিছুই ঠাহর করার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিভতে থাকা ঝিকিমিকি আলোর বহর হুট করেই পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল। কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব। আশেপাশে নজর বুলিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, 10 মিনিট শেষ হতে চলল, ওরা কোথায়? কৃতিক ঠোঁট কামড়ে বলল, ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। সায়র যা ভিতর ডিম, ওকে ভরসা নেই। কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে কৃতিক আবারও ডেকে ওঠে ওকে। কৃতিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলে ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে কৃতিক বলল, ক্যাচ ইট। অর্ণব রিভলভারটা ক্যাচ করে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময় হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল। নিজের কোমরের খাজে আরও একটা রিভলভার গুজতে গুজতে হালকা চোখ টিপে কৃতিক বলে, ফর সেফটি পারপাস। আফটার অল ভেতরের সবার কাছেই এটা আছে। এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হলরুমটাতে প্রবেশ করে তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। এত মানুষ, এত হৈহট্টগোল, সব কেমন হাওয়ায় উবে গিয়েছে। বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকে টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কৃতিক ভুরু কুঞ্চন করে চোখাচোখি করল। অর্ণব নিচু স্বরে পড়ল, হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেল? যে যেখানে খুশি যাক। অ্যালিসার বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। লোকটা চরম ধূর্ত। এই মুহূর্তে অ্যালিসা আর সায়রকে সেফ রাখাই আমাদের মেইন টার্গেট। কৃতিকের কথায় অর্ণব হ্যাঁসূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হলরুমের লাইট জ্বলে ওঠে। ভেতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। সায়র আর অ্যালিসার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং অ্যালিসার বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে ওঠে সায়র। অর্ণব ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে, মেয়েদের মতো কাঁদছিস কেন হাদারাম? তোদের বাঁচাতেই তো এলাম। কৃতিককে এগিয়ে গিয়ে অ্যালিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথে নোংরা চাল চাললেন মিস্টার ত্রিপিটক? কৃতিকের কথায় লোকটা কপট হেসে বলল, এত কথা ভাল লাগছে না, চলো সহজ ডিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে।
লোকটার কথায় কৃতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসল। অতঃপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা 4 জনই যাব। প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনাদের মতো মানুষের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতা নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই অ্যালিসাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠেকালো কৃতিক। কৃতিকের কাণ্ডে এবার অর্ণবও কিছুটা ভরকে গিয়ে বলল, জেকে কি করছিস? অর্ণবের কথায় কান না দিয়ে কৃতিক অ্যালিসার বাবাকে বলে, আপনি ওকে মারতে পারতেন না ত্রিপিটা, কারণ অ্যালিসা আপনার সোনার ডিম পাড়া হাঁস। বাট আমি পারবো, কারণ ও আমার 2 পয়সার কাজেও আসে না। ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু অ্যালিসা কেন, ওদের সবাইকে মারতেও আমার 1 মিনিট টাইম লাগবে না। জাস্ট পয়েন্ট আর তারপর শুট। অ্যালিসার বাবা হেসে বলল, ভয় দেখাচ্ছ? কৃতিক তৎক্ষণাৎ সায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে সায়র। অ্যালিসা, অর্ণব ওরাও ভয়ার্ত চোখে তাকিয়ে আছে কৃতিকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে অ্যালিসার বাবাও খানিকটা ভরকে গিয়েছে। মনে মনে ভাবছে, এই ছেলে যে যখন তখন অ্যালিসাকে গুলি করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। চারিদিকে গুমুট পরিবেশ বিরাজমান। কৃতিক অ্যালিসাকে নিয়েই 1 পা 2 পা করে মেইন গেটের কাছে চলে এসেছে। সায়র এখনো বসে বসে কাঁদছে। কৃতিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে অ্যালিসার মাথায় গান পয়েন্ট করে রাখায় অ্যালিসার বাবা নড়তেও পারছে না, চড়তেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতেই কৃতিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্তমন্ত্র বদলে ফেল অর্ণব। কৃতিকের কথার আগামাথা বুঝতে না পেরে অর্ণব ভ্রু কুঁচকে বলল, কি বদলে ফেলব? গুপ্তমন্ত্র, গুপ্তমন্ত্র, দরজার গুপ্তমন্ত্র। অর্ণব বিরক্ত হয়ে বলল, আরে ভাই, গুপ্তমন্ত্রটা আবার কি? কৃতিক দাঁত কটমটিয়ে বলল, ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর তাহলে ওরা বুঝে যাবে ছাগল। কৃতিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বোঝাতে গিয়ে অ্যালিসার বাবা সহ সকলেই কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে, তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। সায়র এখনও পা ধরে বসে বসে কাঁদছে। ডান। অর্ণব শব্দটা উচ্চারণ করতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা 3 জন। যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলল, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিচ্ছু হয়নি, তাকিয়ে দেখ গুলিটা প্যান্টে লেগেছে। কৃতিকের কথা কানে পৌঁছতেই সচকিত হয়ে তখনই তড়িৎ বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র, এবং আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃতিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে, তাই অ্যালিসার বাবা সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যেই আটকা পড়ে গিয়েছে। বাইরে এসে অ্যালিসাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাত টেনে ওকে নিয়ে দৌড়তে লাগলো কৃতিক। হঠাৎ অ্যালিসাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল অর্ণব। অ্যালিসা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলবে, তার ফুরসত না দিয়েই ওর হাত ধরে অর্ণবও দৌড়তে লাগলো স্বগতিতে। পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়তে দৌড়তেই কৃতিক বলল, তাড়াতাড়ি চল, ওর অভিলাতে একা আছে। সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই, অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো। কৃতিক অর্ণবের দিকে তাকিয়ে শুধালো, অর্ণব কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতেই অর্ণব মিনমিনিয়ে জবাব দিল, তাড়াহুড়োয় মাথায় কিছু আসেনি, তাই অ্যালিসার নাম দিয়ে এসেছি। অর্ণবের কথায় ওরা সবাই আহাম্মক বনে গেল। কৃতিক দাঁত কিরমির করে বলল, হিডিয়েট, আগে বলবি না, জলদি দৌড়া। ক্লাবের নিচেই বাইক রাখা ছিল। একটা বাইকে কৃতিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে অ্যালিসা আর অর্ণব। অর্ণব রাইড করতে পারে না, তাই অ্যালিসাই ওদের বাইকটা রাইড করছে। রাইড করে কিছু দূর যেতেই পুলিশে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কামুক্ত। ব্যাপারটা বুঝে আসতেই বাইকে বসেই গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কৃতিক রাইড করতে করতেই বলল, কিরে, এমন একটা সময়ও তোর গান মনে পড়ছে? একটু আগেই তো ভ্যা ভ্যা করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি। তো কাঁদবো না? তুই কিভাবে পারলি আমায় পয়েন্ট করে গুলি ছুটতে? তোর গায়ে তো আর লাগেনি, আমার নিশানার উপর আমার কনফিডেন্স আছে। কি করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? কৃতিক মৃদু হেসে বলল,
মন্ত্রীর ছেলে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন। কৃতিকের কথায় সায়র ঠোঁট উল্টে মাথা নাড়ালো। বাংলাদেশের কথা মনে পড়তেই সব রেখে কৃতিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরু। অরুর কথা মাথায় আসতেই কৃতিক বলে, সায়র ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলল, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেবো তো। পসিবল না, ওরও একা আছে। এই বলে আবারও ফ্লাইওভারে টান নিল কৃতিক। সামনে পেছনে চারিদিকে সব কিছু ঘোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভন ভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়িভুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরিয়ে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র। তবুও এখনও হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃতিক। রুমে এসে মনে মনে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে সায়র। হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতেই কটমট করে সায়র পড়ল। কোন অলক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে, তো কখনো বাইকে চড়িয়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। সায়র কথাটা শেষ করতে পারল না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কৃতিক দাঁতে দাঁত পিষে পড়ল। আমার ওরও কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসলো সায়র। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোর সমস্যা কি জেকে? ওরু হারিয়ে গেলেই তুই সব সময় আমার দিকে তেড়ে আসিস কেন ভাই? আমি কি তোর ওরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেট কৃতিকের চোখের সামনে ধরে পড়ল। দেখ, এই দেখ, কোথাও ওরু নেই। সায়রের ফাজলামো গায়ে না মেখে কৃতিক পুনরায় শুধালো, দেখেছিস কিনা সেটা বল। কৃতিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুষ্ক ঢোক গেলে এদিক ওদিক মাথা নাড়ালো সায়র। কৃতিক সায়রকে ছেড়ে অ্যালিসা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়ল। ওরাও মাত্রই রুমে প্রবেশ করেছিল। কৃতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে অ্যালিসা শুধালো, কি হয়েছে জেকে? অ্যালিসার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতেই মরতে মরতে কোনো মতে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুরে শান্ত স্বরে কৃতিক বলল, ওরকে দেখেছিস অ্যালিসা? অ্যালিসা ভ্রু কুঞ্চিত করে বলল, কেন, রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথাও নেই দেখেই তো তোদের জিজ্ঞেস করছি। ততক্ষণে অর্ণব নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনে ও বলল, চল রিসেপশনে একবার জিজ্ঞেস করে দেখি, কোথাও বেরোলে তো ওখান থেকেই বেরিয়েছে। অর্ণবের কথা যুক্তিসঙ্গত মনে করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকে এগিয়ে গেল কৃতিক। ওরা চারজন রিসেপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগে বেরিয়েছে অরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না। রিসেপশনিস্টের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে কৃতিকের। মনে মনে ঠিক করে নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতে মার খেতে খেতে অরুর খবর আছে। অর্ণব সায়র এগিয়ে এসে বলল, এখন কি করবি? কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইডিয়েট একটা, আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে ওটার খবর আছে। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনার মনে। কেন এত উন্মাদনা? কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘণ্টাখানিক সি বিচের এ মাথা ও মাথা হাতড়ে বেরিয়েছে কৃতিক। সেই সাথে সায়র অর্ণব ওরুকে খুঁজেছে হন্যে হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। চারিদিকের ঘুটঘুটে আধার ছাপিয়ে সাগরের তীর আলোকিত হয়ে জ্বলছে সোডিয়ামের নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে বারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কৃতিকের বেজায় অস্থির লাগছে, চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়ে ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই ও আর স্থির না থেকে হনহনিয়ে হাঁটা ধরল অরুর পানে। অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু। অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, আজ আমি শেষ,
রিপ, অরোরা শেখ। অরুর পেছনে আরও দুটো থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়ি আর লাটাই। কৃতিক তাদেরকে এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে চড় মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টে দু হাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজের বুকের মধ্যিখানে। এক্ষুনি গালে চড় হামলে পড়বে, সেই ভয় চোখ মুখ খিচেই রেখেছিল অরু। কিন্তু কিছু সময় যেতেই শরীরের শিহরণ জাগানো সেই স্যান্ডেলউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুলল ও। আবারও একই ঘোর লাগানো অনুভূতি। কৃতিকের শরীরে শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতেই সহ্য করতে পারে না অরু। হাত পা কেমন অসাড় হয়ে আসে, কান গাল সব কিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারী সত্তাটা। অথচ কৃতিককে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কৃতিকের শরীরের নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয় গিয়ে ঠেকছে। খানিকক্ষণের নীরবতা ভেঙে কৃতিক উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, অরু, তোর বয়স কত? কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি, কিভাবে গিয়েছিলি? কোনরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু। পরক্ষণেই ওর চোখ গেল কৃতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতো করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান কৃতিক চৌধুরীকে দেখছে। সবাইকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অরু মুখ কাচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়বো, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি অরু। কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরু বলে, 18 বছর 6 মাস 13 দিন। এবার ছাড়ো। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেল কৃতিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট থেকে খালি পায়ে দাঁড়িয়ে আছে কৃতিক। তা দেখে সঙ্গে সঙ্গে অরু বলে ওঠে, হে কি, আপনার জুতো কোথায়? পেছন থেকে হাঁক পেরে একজোড়া স্নিকার্স দেখিয়ে সায়র বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গেছিলাম কি না? অরু দ্রুত সায়রের সামনে গিয়ে মিনতি সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলে না বলেই বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকে বলে এসেছিলাম, কিন্তু উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেনি বোধহয়। অরু, তুই যা, অ্যালিসটার সাথে রিসর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতেই মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে, তাই কৃতিকের করা আদেশে আর নাকচ করতে পারেনি অরু। চুপচাপ চলে গিয়েছে অ্যালিসার হাত ধরে। ওদিকে সায়র, অর্ণবার কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধহয় ওরা আর ঘুমোবে না। নিশুতি রাতে জোয়ার ভাটার উদ্যম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিক অপার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পানপুরিগুলো এখনই চিউচিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ারপ্লেসের দাও দাও অগ্নিশিখা। সেথা থেকেই কাঠ কয়লা পোড়ানো মটমট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ারপ্লেসের আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে এসে বসে পড়ল। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে সায়র যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণবকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, আমি জিজ্ঞেস করছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরখ করায় ব্যস্ত। অর্ণবকে ডেকে বলে, সবাইকে রেখে অরুর প্রতি এত অবসেসড কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়, আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া ওর জন্য যদি তোর এতটাই টান, তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতোই। আমি জানি ওর আমার সম্পর্কে আগুন পানি সম জটিলতা, তবুও ওকে আমার চাই অ্যাট এনি কস্ট। সায়র পাশ থেকে বলে ওঠে, তাহলে তো তুই ওর প্রেমে পড়েছিস?
কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আই এম শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে ওরও আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো উত্তাল সাগরে পাল তোলার ডিঙি নৌকো সামলানোর মতোই মুশকিল। সায়র আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানে চেয়ে আছে। দুজনের মনে একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে, ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সব কিছু। তারপর খানিকক্ষণে নীরবতা ভেঙে বলতে শুরু করে, ওরও যখন প্রথম কৃতিক কুঞ্জে আসে তখন আমি সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে আভিজাত্য, কর্তৃত্ব, পাওয়ার, এইসবই। কারণ ছোটবেলা থেকেই আমাকে এটা শেখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকেই ন্যানি, ট্রেনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলে গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর যখন একটু ম্যাচিওর হই তখন প্রতিপত্তি আর ক্ষমতার জোরে আশেপাশের সবাইকে নিজেই কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচতো তাতে আমার অন্তরে পৈশাসিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা আমার ভেতর ঢুকে গিয়েছে, যা এখনো বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রেই আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশে নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সব কিছুই ছিল দিবাস্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান, জ্ঞান সব কিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন মনে হতো নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাচিক তৃপ্তি আর কিছুতে নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি লোকদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ। যার উদরে জন্ম হয়েছিল সে খুব ছোট্টবেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল। সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি, তার সাথে মায়ের জাতিটাকেও। কোনো যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে, হয়তো ছোট থেকে মায়ের মমতাহীন বেড়ে ওঠা সেজন্য। এভাবেই হাজারো মানুষের বেষ্টনে একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনায়াসে দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততাই ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, কেউ তার হদিশ জানত না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যুশয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও 2 সদস্যের, অরু আর অনু। ওদের বাবার সম্বন্ধে আমার কিছুই জানা নেই, জানা থাকারও কথা না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল না। আমার এ বিষয় নিয়ে কিছু আসে যায় না, আর কিভাবেই বা আসবে? পরিবার কি জিনিস সে তো আমি জানিই না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করতো, আর আমি আমার মতো। ওই সময় অরুর দিকে ঠিক কখন তাকিয়েছিলাম সেটা বলা মুশকিল, যদিও বা কখনো সামনে পেয়েছি ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবুও আমার রুমে সারাক্ষণ উঁকি ঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলে রুমে এসে এটা ওটা ধরতো, মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম। কৃতিকের কথার মাঝে হুট করে সায়র ফোরন কেটে বলে, তুই কি রে, এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করিস তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, হ্যাঁ মিস, ওর আগের মতো এখনো আমার রুমে উঁকি ঝুঁকি দিত। আর তুই ওকে ঠাসঠুস করে মারতিস? অর্ণব সায়রকে থামিয়ে দিয়ে বলল, আহা থাম তো তুই, জেকে তারপর কি হয়েছিল? কৃতিক পুনরায় বলতে শুরু করে, অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি, বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখ দেখা দেখি হতো না। যদি হতো সেটা অরুর জন্য, অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভৎসনা।
এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি। জিদের বশে দ্বিতীয়বার আমার রুমে এলে আরো বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছর খানিক চলে যায়। তারপর একদিন, এটুকু বলেই থেমে যায় কৃতিক। সায়র অর্ণব দুজনে উৎকণ্ঠা নিয়ে শুধালো, তারপর একদিন? এবার কৃতিক নিজেও ভাবতে থাকে সেই রাতের কথা। পূর্ণিমা রাত, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিক কুঞ্জের মহলের ছাদটার আয়তন ছোট্টখাট্ট ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের পাঁচিল থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতেই ছাদে এসেছিল অরু। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দস্তর কালো দিয়ে আবৃত লম্বা কাউকে দেখতে পেয়ে অকস্মাৎ ভয় চিৎকার দিয়ে ওঠে অরু। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগেই শক্ত হাতে ওর মুখ চেপে ধরে কৃতিক। অরু থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতেই কৃতিক গম্ভীর গলায় বলে, তুই এখানে কেন? কৃতিকের কথার উত্তর না দিয়ে ওরও মিনমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। কৃতিক অরুর শরীরে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা। জ্বরের ঘরে তোকে দেখতে ইচ্ছে করে না। কৃতিকের রকচটা স্বভাব চরিত্র সবকিছুই অরুর জানা, তাই ও আর না বাড়িয়ে চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাত, কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জ্বরের ঘরে অন্ধকার রুমে শুয়েই থরথর করে কাঁপছে কৃতিক। সন্ধ্যা রাতে দুইটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি, উল্টো হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টির লোকেদের থেকে বারবার কল আসাতে মোবাইলটাও বন্ধ করে রেখেছে ও। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমের মাঝে জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমিরকে হটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আতটানা ঘোমটা। কৃতিক তখনও জ্বরের তোপে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল। অরু মোমটা নিয়ে রুমের মাঝে এসে দাঁড়িয়ে নিজে থেকেই বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটরও নষ্ট হয়ে পড়ে আছে। আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি, তুই যা তো। কৃতিকের এহেন ধমকে অরু যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। অরুকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে নাক টেনে বলে, কি হলো, যাচ্ছিস না যে? আবারও মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। অরু মুখ কাচুমাচু করে বলে, মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গিয়েছে। মামির অসুখ শুনে সকাল সকাল আবাও নানা বাড়ি গিয়েছে। বলেছিল বিকেলের মধ্যে ফিরবে, কিন্তু ফেরেনি। এখন আবার কারেন্টও নেই। আমার অন্ধকারে ভয় করছে ভাইয়া, এখন একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাব। অরুর আকতি ভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতেই জায়গা করে দিল কৃতিক। অরু টু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়েই বসে পড়ল। কৃতিক চোখ দুটো বন্ধ রেখে অরুর উদ্দেশ্যে বলে, ভালো করে বস, মারব না। অরু এবার ভালোভাবেই বসে, হাতে থাকা জলপট্টিটা কৃতিকের কপালে রেখে দেয়। কৃতিক ভ্রুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলল, এটা কি দিয়েছিস? অরু জানায়, জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটা প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতিক ওর মুখের পানে চাইল। গত 1.5 বছরে আজই বোধহয় প্রথম ঠিকভাবে ওর মুখের দিকে চাইল কৃতিক। সদ্য কিশোরীতে রূপ নেওয়া কচি একটা চেহারা, টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলোয় ওর চেহারাটা অপসরের মতো সুন্দর লাগছে। তীব্র জ্বরের ঘরে থাকা কৃতিককে নেশালো চোখ দুটোতে হুট করেই কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল। আমার জন্য কেন করছিস এসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে। কী বা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি, একা একাই কষ্ট সহ্য করছে। তাই তো হাতে করে জলপট্টিটা নিয়ে আসা। কি হলো, কিছু বল। অরু আস্তে করে জবাব দেয়, আপনার কষ্ট হচ্ছিল তাই।
কৃতিকের মতো পরিবারচ্যুত বেপরোয়া বেখেয়ালি মায়ার বাঁধনহীন ছেলের কাছে অরুর অযাচিত মনে মুখ ফসকে বলা এই বাক্যটা ছিল আকাশসম আন্তরিকতা। অরুর কথায় অধিক তাপমাত্রায় দাউ দাউ করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করেই কেমন শীতল হয়ে গেল। উল্টে হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ তালে। হুট করে মনে হতে লাগলো অরু ওর আপন, খুব আপন। অরুর দিকে তাকিয়ে হিজিবিজি ভাবতে ভাবতেই কখন যে বিদ্যুৎ চলে এসেছে টের পায়নি কৃতিক। টের পাওয়ার কথাও নয়, কারণ এই রুমে এখনো আলো জ্বলছে না। বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখে অরু বলে, বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি যাই। কৃতিক অরুর হাত টেনে ধরে, ঘোর অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই, এখানে বসে থাক আমার সামনে। কেন? তোকে দেখবো তাই। কৃতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে। উপায়ন্ত না পেয়ে অরু সেখানেই বসে থাকে সারা রাত। এক পর্যায়ে ঝিমোতে ঝিমোতে কখন যে কৃতিকের বুকের উপরেই ঘুমিয়ে পড়েছে সেটা অরুর অজানায় রয়ে যায়। অথচ কৃতিকের চোখে এক ফোঁটাও ঘুম নেই। ও সারা রাত জেগে ঘোর লাগা চোখে অরুকে দেখেছে। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে, তবুও দেখেছে। শেষমেশ অরু যখন কৃতিকের বুকেই ঘুমিয়ে পড়ে, তখন দ্বিতীয়বারের মতো আবারও হৃদস্পন্দন গতি হারায় কৃতিকের। ও চোখ দুটো বন্ধ করে হিসিয়ে বলে, তুই আমার অরু, খুব তাড়াতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখব, সারা জীবন ধরে দেখব। সেদিন রাতের পর থেকেই কৃতিকের হৃদয় বাসা বাঁধে অরুর প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নাম দাম নেই। শুধু হৃদমাজারে বয়ে চলা এক সুপ্ত গভীর আর বেসামাল অনুভূতির ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যে রাস্তা দিয়ে স্কুলে যেত সেই রাস্তায় সব সময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, বন্ধু মহলে কোনো ছেলের আনাগোনা আছে কি না, সব কিছুরই পাই টু পাই খবর নিত কৃতিক। অরু আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে বলে সেদিনই বাপদাদার আমলের ঐতিহ্যবাহী আম গাছকে কেটে কুটে বাড়ি থেকে বিদায় করে কৃতিক। বাড়ির ঐতিহ্য, বাবা দাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলায় ছেলের বেপরোয়া কাণ্ডে জামশেদ জায়ান চৌধুরীও হতবাক হয়েছিলেন। কিন্তু বলার মতো কিছু নেই তার। কেই বা বলবেন, ছেলে কি তার কথা শোনে? এভাবে সময়ের পরিবর্তনে সেই আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত কৃতিককুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় অরুর জন্য। কিশোরী অরুর মাথায় ঢোকে না, হঠাৎ করে কৃতিক কেন তার উপর এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখন আসতো কখন যেত তার হদিশই থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলে কৃতিককে দেখতে পায় অরু। শুধু দেখতে পায় বললে ভুল হবে, ওকে জোর জবরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে কৃতিক। চোখের সামনে থেকে সরলেই গালে এসে আছড়ে পড়ে শক্ত হাতের থাপ্পড়। থাপ্পড় খেয়ে অরু কাঁদলে পুনরায় আবার থাপ্পড়। এভাবেই দিন যাচ্ছিল। সবার অগোচরে ভেতরের সুপ্ত অনুভূতিগুলো তরতর করে বাড়ছিল কৃতিকের মাঝে। কৃতিকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো ওর রুমের ধারে কাছেও বাইরে না অরু। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম করে কৃতিক জোরে জোরে ডাকে, তবুও সেদিকে পা বাড়ায় না অরু। তবে আজকে দুরু দুরু বুকে সেই আসতেই হলো কৃতিকের রুমের সামনে। বাড়ির অফিস রুমে পার্টি অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত, অথচ কৃতিকের খবর নেই। মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে সে কি করছে কে জানে। মিটিংয়ের মাঝে সবাই তর্ক বিতর্কে ব্যস্ত, তাই জামশেদ জায়ান চৌধুরী অরুকে ডেকে বলে, তোমার কৃতিক ভাইয়াকে ডেকে দাও তো অরু। তার কথা রাখতেই আপাতত ভর সন্ধ্যাবেলা কৃতিকের রুমে কড়া নেড়েছে অরু। অরু কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে হাঁচকা টানে ভেতরে নিয়ে গেল কৃতিক। ভেতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে অরুর উদ্দেশ্যে বলে, গত দুদিন ধরে ডাকছি তোকে, সামনে আসিস না কেন, কি সমস্যা? অরু মুখ ঝামটি দিয়ে বলে, সব সময় বকাঝকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলেও পেছনে ঘুরঘুর করতে, তখন বিরক্ত লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমায় এত অপছন্দ করেন, এখন তো বুঝি আমি আপনার সৎ বোন, তাই আমাকে দু চোখে দেখতে পারেন না আপনি। অরুর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরেই কৃতিকের হাত পড়তে দেরি হলো না। কৃতিক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা কেন দিয়েছি জানিস?
নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আমার বোন হবার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই, আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসেই ফুপিয়ে কাঁদছে অরু। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ক্রুদ্ধ মস্তিষ্কটাকে স্থির করে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ে কৃতিক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আই এম সরি অরু, খুব লেগেছে? কেন আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলো ঠিক বুঝতে পারবি। ততদিন তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার। কৃতিকের মুখে আদুরে আওয়াজ শুনে অভিমানে অরু আবার শব্দ করেই কেঁদে উঠল। এভাবে নাক ফুলিয়ে কাঁদায় ওকে অনেক বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল কৃতিকের চোখে। তাই নিজেকে সংযত না রাখতে পেরে হুট করেই ওর গালে সশব্দে চুমু খেয়ে বসল কৃতিক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে যে কেউ পেছন থেকে দেখে ভুলভাল কিছু বুঝতে পারে। হলো তাই। মিসেস আজমিরি শেখ সেদিন বাড়িতেই ছিলেন। কৃতিকের রুম থেকে মেয়ের ক্রন্দনরত আওয়াজ শুনে তিনি বুঝে গিয়েছেন আবারও হয়তো তার ছোট মেয়েটাকে মেরেছে কৃতিক। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য কৃতিকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশের আগেই পা দুটো আটকে গেল তার। সন্ধ্যা রাতের আবছা আলোয় তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় পার করছে কৃতিক। পার্টি অফিসের ছোট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে কৃতিকের গৌর মুখমণ্ডল। আর দুটো থাপ্পড় দিলেই হয়তো নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তবুও কিছুতেই থামানো যাচ্ছে না জামশেদ জায়ান চৌধুরীকে। রাগের তোপে থরথর করে কাঁপছেন তিনি। হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটা বলেই আঘাত করছেন নিজের একমাত্র ছেলেকে। অরু অনু ওর মায়ের আঁচল ধরে রুমের এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। জামশেদ জায়ান চৌধুরী ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল কোনো আমেরিকান নাচনিওয়ালি ছেলের চরিত্র এর চেয়ে ভালো আর কিছুই হবে না। বরাবরই নিজের মায়ের কথা শুনলে কৃতিকের মাথায় রক্ত উঠে যায়, উগ্রতার চরম সীমানায় পৌঁছে যায় ও। এবারও তাই হলো। চিৎকার দিয়ে নিজের বাবার মুখের উপর বলল, তুমি সেই আমেরিকার নাচনিওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জামশেদ জায়ান আবারও ওকে সজোরে চড় মারলেন। অতঃপর আশেপাশের চেলাপোলাদের ডেকে বললেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করো, আজ এই মুহূর্তে ও দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভেতরের পুরোটাই নর্দমার মতো কালো হয়ে গিয়েছে, ওকে শুদ্ধ করা প্রয়োজন। তার জন্য সবার আগে ওর স্বাধীনতা হরণ করতে হবে। আজ এই মুহূর্তে জায়ান কৃতিক চৌধুরীর রাজনৈতিক পদ বাতিল করা হলো। তোমার রাজনৈতিক জীবন এখানেই সমাপ্ত। বিদেশে গিয়ে মানুষ হয়ে ফেরো। বাবার কথার পিঠে কৃতিক একটা তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে মারে। দলের লোকদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগটা ছৌ মেরে নিয়ে ছোট্ট অরুর দিকে এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে বলে, ফিরবো না, কোনো দিন ফিরবো না এদেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ কৃতিক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। কৃতিক যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল তখন দোতলার দেওয়াল জোড়া জানালা দিয়ে ওর পানেই অসহায়ের মতো তাকিয়েছিল অরু। কৃতিকও তাই। ও গাড়িতে বসেছিল ঠিকই, তবে হিংস্র দবদবে চোখ দুটো ছিল দোতলার জানালায় নিবদ্ধ। এক পর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবুও সেদিকে তাকিয়ে রয় অরু। কি নিয়ে এত ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিকই বুঝতে পেরেছেও আজ ওর জন্যই বাড়ি ছেড়েছে বাড়ির একমাত্র রাজপুত্র জায়ান কৃতিক চৌধুরী। ওদিকে যেতে যেতেই কৃতিকের কেটে যাওয়া ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো। ব্যাক সিটে গা এলিয়ে দিয়েই বিড়বিড়ালো সে, লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পারমানেন্ট অ্যান্ড আই এম ডেঞ্জারাসলি অবসেসড উইথ ইউ অরোরা শেখ। খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হ। আমি অপেক্ষার প্রহর গুনছি।